আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজনে বার্তাপক্ষে রয়েছে আহমদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামির জামিনে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা, আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ। কোন রাজনৈতিক দলের বক্তব্যে গণতান্ত্রিক শক্তিগুলোর দূরত্বে ফ্যাসিস্টদের পুনর্বাসন সহজ হবে বললেন তারেক রহমান, রাজনীতির গুণগত পরিবর্তনের আহ্বান। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় ৭১-এর ১০ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র ও অস্থায়ী সরকার গঠনের কথা উল্লেখ নেই, প্রতিক্রিয়ায় জানালো বিএনপি। উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের মোট ৬৫৮টি ফর্ম বিতরণ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রিটার্নিং কর্মকর্তার ঘোষণা। এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী তৈরির প্রত্যয়, রোপণ করা বৃক্ষে প্রাণ ফিরেছে নেত্রকোনায়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলেন প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি একজন পুলিশ সদস্যের জামিনে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। দুপুরে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরা সচিবালয়ের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেন। তবে এই জামিন প্রক্রিয়ার সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন আইন উপদেষ্টা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়িতে নিহত হন ইমাম হাসান তাইম। এই মামলার আসামি পুলিশ সদস্য এসআই সাজ্জাদের জামিন ঘিরে সচিবালয় এলাকায় বিক্ষোভকারীরা ২৪ ঘন্টার মধ্যে সাজ্জাদকে গ্রেপ্তারের দাবি জানান। তাদের দাবি, টাকার বিনিময়ে হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন। সে কিভাবে জামিন পেল? আমি জবাব চাই উপদেষ্টাদের কাছে, আমি জবাব চাই আসিফ নজরুলের কাছে। আমাদের ছেলেদের হত্যা করছে, মামলা করছে, আসামিদের ছেড়ে দিচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে। আমরা কোনো বিচারের অগ্রগতি পাচ্ছি না। বিক্ষোভকারীদের অভিযোগ, আইন উপদেষ্টা ও বিচারকদের দিকে জামিনের আদেশ দেওয়া ২ বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা ও আইন উপদেষ্টা পদত্যাগ না করলে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছি, হয়তো আমাদের কথা শুনবো না তো উনি পদত্যাগ করবে। কেন এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাদের যে খুন করেছে, এই জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের জামিন দিচ্ছে, সেটার ব্যাখ্যা উনি প্রধান উপদেষ্টার কাছে দিবে। ফেসবুকে এক পোস্টে অভিযোগ উড়িয়ে আইন উপদেষ্টা বলেছেন, উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের অধীনে নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জামিনের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলেও জানান তিনি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। প্রতিশোধ ও কথামালার রাজনীতি নয়, রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, কোন রাজনৈতিক দলের বক্তব্যে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্টদের পুনর্বাসন সহজ হবে। তিনি বলেন, এখনও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় হাজিরা দিতে হচ্ছে। রাহুল রায় রিপোর্ট। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছিল আলোচনা সভা। শহীদদের পরিবার ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্যে গণতান্ত্রিক আমি জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে।
গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। প্রিয় গণতান্ত্রিকামী জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। কল্যাণ রাষ্ট্র গঠনে বিএনপির পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আমাদের হাজারো নেতাকর্মীকে গুম, খুন, অপহরণের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদ শাসনের অবসান বা স্বৈরাচার পলায়নের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা হাজিরা দিতে হচ্ছে। জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান, এমন কোনো কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে। জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সংবিধান বা নীতিমালা দিয়ে ফ্যাসিস্ট আটকানো যায় না, প্রয়োজন জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করা। থাকুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় ভূমিকায় 1971-এর 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন, অস্থায়ী সরকার গঠন ও অস্থায়ী সংবিধান প্রণয়নের কথা উল্লেখ নেই। সনদের আইনি সুরক্ষা ও বাস্তবায়ন প্রস্তাবনারও সমালোচনা করেন তিনি। প্রধান উপদেষ্টার কথা মতো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলেই প্রত্যাশা তার। জান্নাতুল বাকিয়া রিপোর্ট। গত শনিবার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানোর 3 দিন পর খসড়ার প্রস্তাবনা ও অসঙ্গতি তুলে ধরে বিএনপির সংবাদ সম্মেলন। জুলাই সনদের ভূমিকায় 1971-এর মুক্তিযুদ্ধ, অস্থায়ী সরকার গঠন, অস্থায়ী সংবিধান প্রণয়ন এই বিষয়গুলোর উল্লেখ নেই বলে জানান এই বিএনপির নেতা। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা পুনরুচ্চারণ করা হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে প্রশ্ন না করার যে প্রস্তাবনা, তাতে নাগরিক অধিকার লঙ্ঘন হয়। কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? আমরা এমন কিছু করতে পারি না যেটা ভবিষ্যতের জন্য একটা সাংবিধানিক ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হয়ে যাবে, জাতির জন্য একটা খারাপ নজির সৃষ্টি হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের প্রস্তাবনার সমালোচনা করে তিনি নোট অব ডিসেন্ট ও দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা করে আগামী সংসদে বাস্তবায়ন করার পক্ষে মত দেন। সংবিধান সংশোধনের বিষয়গুলো ব্যতি রেখে অন্যান্য যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, কিছু কিছু বিষয় নোট অব ডিসেন্ট সহ বিভিন্ন দলের, সেই বিষয়গুলো অর্ডিন্যান্স আকারে অর্ডিন্যান্স জারি করে বাস্তবায়ন করা সম্ভব এবং সেটা এখন অব্যাহত আছে। জাতীয় ঐক্যমত্য কমিশন চূড়ান্ত খসড়ায় যেসব সুপারিশ করেছে সেগুলো টার্মস অফ রেফারেন্সের মধ্যে করেছে কিনা সেই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দুদক আইন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সংস্কার কমিশনগুলোর সুপারিশ 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। এসব আইন সংস্কারের জন্য আইন মন্ত্রণালয়ে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার চিন্তা সরকারের নেই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, তাই নির্বাচন নিয়ে তারা নানা কথা বলছেন, যা রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত বলেছেন, আগামী মাসে প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করেন তিনি। নাজিব বেগের রিপোর্ট।
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই জোর প্রস্তুতিতে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং এ মাসেই নির্বাচনী আসনের দাবি আপত্তির শুনানি শেষে বিষয়টি চূড়ান্ত করবে ইসি। নির্বাচনে প্রয়োজনীয় সহায়তা দিতে সকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে মাইকেল মিলার জানান, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে অগ্রগতির সহযাত্রী হিসেবে কাজ করবে ইইউ। European Union will provide a support package in excess of 4 million euros. আজ আমি বিশেষভাবে এসেছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানাতে যে ইউরোপীয় ইউনিয়ন 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা দেবে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন আয়োজন করতে পারে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেবে ইইউ। জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সম্ভাব্যতা ও প্রতিকূলতা যাচাই করবেন তারা। Next month we have a team of technical experts who will come. It's not the observation mission. আগামী মাসে প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসবে। এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়। বিশেষজ্ঞদের কাজ হবে এখানে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর পরিবেশ তৈরি হয়েছে কিনা তা যাচাই করা। ভোটার এডুকেশন ও দেশীয় পর্যবেক্ষক সংগঠনগুলোকে সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে ইইউ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ডাকসু নির্বাচনে ফর্ম বিতরণের শেষ দিনে 93টি সহ এ পর্যন্ত ফর্ম বিতরণ হয়েছে 658টি, জমা হয়েছে 106টি। সব মিলিয়ে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মিথিলা নাজনীন জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ। নির্ধারিত সময়ের সাথে একদিন যোগ করে আজ ছিল ফরম বিতরণের শেষ দিন। এদিন খুব বেশি ফরম বিতরণ না হলেও ছাত্রদলের প্রার্থীদের অনেকে শেষ সময়ে তা সংগ্রহ করেন। আমাদেরকে নির্দেশনা দিয়েছে যারা হলে অ্যাভেলেবেল আছে আমাদের হল থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করে রাখার জন্য। একইভাবে যারা আমরা মনে করতেছি ভার্সিটিতে মানে কেন্দ্রীয় ডাকসুতে নির্বাচন করার জন্য এলিজিবল আছি তাদেরকেও উত্তোলন করে রাখতে বলছে। যদি আমাদের প্যানেলকে ঘোষণা করে সেক্ষেত্রে যারা যারা সমর্থিত হবে তারা মনোনয়নপত্র জমা দিবে এবং বাকিরা আমরা সাংগঠনিক সিদ্ধান্তকে মেনে নিয়ে সবাই একসাথে ভালো কিছু করার জন্য এবং ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করার জন্য আমরা একসাথে এগিয়ে যাব। ছাত্র শিবির সহ অনেকে সময়সীমা একদিন বাড়ানোকে পক্ষপাতিত্ব বললে তার ব্যাখ্যা দেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। আজকে জমা পড়েছে 106টি, আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে 93টি। তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ডাকসুতে 658টি। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করা হয়। এই পর্ষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মেঘমল্লার বসু। সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন জাবির আহমেদ জুবেল। সব মিলিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলায় সবুজ বেষ্টনী তৈরির প্রত্যয়ে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নেত্রকোনায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামীণ সড়কে বৃক্ষরোপণের পাশাপাশি বিতরণ করা হয়। সবুজায়নকে স্বাগত জানিয়ে বিশিষ্টজনরা বলেন, রোপণ করা বৃক্ষে প্রাণ ফিরছে নেত্রকোনার প্রকৃতিতে। জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অথই জলরাশির হাওর, বিস্তীর্ণ সমতল ভূমি আর পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় প্রকৃতি ও জীবনাচারের জেলা নেত্রকোনা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই জেলায় প্রতিনিয়তই কমছে বনাঞ্চল। এতে সুপেয় পানির তীব্র সংকট, অতিবৃষ্টি, খরা ও বজ্রপাত সহ বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল প্রাণ প্রকৃতি। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় নেত্রকোনায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব।
নেত্রকোনা কিন্তু একটা বিশেষ জায়গা, হাওর, পাহাড় এবং সমতল সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্যের আধার। নেত্রকোনায় কিন্তু যত বেশি আমরা গাছ লাগাবো, এই যে বন্যায় যে মাটি ক্ষয়ে যায় সেটাকে ধরে রাখতে পারবে গাছ। তো সুতরাং একটি গাছ শুধু যে আমাদের অক্সিজেন দিচ্ছে কিংবা শুধু যে ছায়া দিচ্ছে তাই নয়, কিন্তু প্রাণীদেরও একটা বাসস্থানের জায়গা। আসুন এই বর্ষায় আমরা সবাই মিলে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বৃক্ষরোপণ করে সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় সচেতনতার বার্তায় ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বর্ণিল শোভাযাত্রায় জানানো হয় সব মহলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। এভাবে যদি সবুজে সবুজে ভরে যায় পৃথিবী, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ একদিন সমৃদ্ধির পথে হাঁটবে। গাছ বেশি লাগাতে হবে, যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় যদি গাছ লাগাতে পারি, এটা আমাদের সবার জন্য ভালো। ধরিত্রী রক্ষার প্রত্যয়ে সবুজ উৎসবে মেতে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মা যেমন তার সন্তানকে আগলে রাখে, তেমনি গাছ আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে। মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন, তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় জোর দেন বিশিষ্টজনরা। মানুষের সাথে এবং প্রকৃতির সাথে যে নিবিড় সম্পর্ক, সেটা টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি চলছে, এটাকে সাধুবাদ জানাই। এই কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশের যে বৃক্ষের পরিমাণ এটি দিন দিন বৃদ্ধি পাবে এবং আশা করছি সামনের দিনেও তাদের এই কর্মসূচিটি চলমান থাকবে। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশ সুরক্ষার আন্দোলন বেগবান করার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। এ পর্যায়ে আই স্পোর্টস সিদ্ধান্তের কথা জানিয়েছে দুদক। দুদকের তথ্য অনুসন্ধানে তাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু অসাধু কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআরের সাবেক ও বর্তমান 17 কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক। সম্পদের বিবরণী চাওয়া এনবিআর কর্মকর্তাদের মধ্যে সদস্য মোহাম্মদ লুৎফর আজিম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ড, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, রেলওয়ে কাস্টমসের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট কমিশনারেটর অতিরিক্ত কমিশনার আব্দুর রশিদ মিয়া সহ 17 জনের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ দেওয়ার কথা জানিয়েছে দুদক মহাপরিচালক। বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্য অনুসন্ধানে বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26 ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় 22 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতে অবসানের জন্য নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই যুদ্ধবিরতির প্রস্তাবে 60 দিনের জন্য সামরিক অভিযান বন্ধ রাখার কথা বলা হয়েছে। মধ্যস্থতাকারী মিশর ও কাতারের কাছ থেকে নতুন প্রস্তাব পাওয়ার পর হামাস জানিয়েছে তারা আলোচনায় বসার জন্য প্রস্তুত, তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি নয়। ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, গাজা দখলের কারণে হামাস চাপের মধ্যে আছে, তাই তারা আংশিক চুক্তিতে গিয়ে যুদ্ধ থামানোর চেষ্টা করছে। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত মানুষের পৃথক 2 তাঁবুতে কমপক্ষে 8 জন নিহত হয়েছে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 62,004 জন নিহত ও 1.5 লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শিল্প সাহিত্য নিয়ে বিশেষ পাক্ষিক সময়
পূর্বাপরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে লেখক পাঠকদের বিশেষ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গীত আবৃত্তি আর আলোচনা আড্ডায় মুখর হয়ে ওঠে এই আয়োজন। লাইলা নওশিনের রিপোর্ট। প্রাপ্তি অপ্রাপ্তির দীর্ঘ ৭ বছরের পথ চলা সরণে সাহিত্য পত্রিকা সময় পূর্বাপরের বর্ষপূর্তির বিশেষ আয়োজন। যন্ত্রসঙ্গীত আবৃত্তি আর আলোচনায় মুখর হয়ে ওঠে এই মিলন মেলা। হাসান প্রায় একাই এই পত্রিকাটিকে মানে ভীষণ স্ট্রাগল করে টেনে নিয়ে যাচ্ছে। কষ্ট ঝামেলা সবগুলো আমি তাকে বলেছি। আজকে থেকে আমি আপনাদের সদস্য হয়ে গেলাম, হ্যাঁ, এবং সবসময় আমার সহযোগিতা এবং আমার যে কোনো আমার বন্ধু আমাকে ডাক দিবে, আমি সবসময় থাকবো। মাঝে মাঝে যে পরীক্ষা আমরা মিলিত হই, এটি খুব জরুরি। দুঃখে পরাস্ত হওয়ার জন্য আজকের আয়োজন আমি বিশ্বাস করি। সময় পূর্বাপরের লেখক পাঠক ও শুভানুধ্যায়ীদের উচ্ছ্বাস মুখর উপস্থিতি বর্ণিল করে তোলে আয়োজনকে। ম্যাগাজিনগুলো পড়ে, খবরের কাগজ আমরা পাঠ মনস্ক হয়েছি, পত্রিকা মনস্ক হয়েছি। আজকে সেই পত্রিকাগুলো বিলীন হয়ে গেছে, কালের গহ্বরে ডুবে গেছে। তো সেই ঐতিহ্যের জায়গা থেকেই অনেক কষ্ট, অনেক তিতিক্ষার মধ্য দিয়ে আমরা পূর্বাপরকে ধরে রেখেছি এবং চেষ্টা করব অনাগত দিনে এটি পাঠকের হাতে পৌঁছে দিতে। সাহিত্য অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আগামীতে সময় পূর্বাপর আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশার কথা জানান আয়োজকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে কৃষি সংবাদ। অনুকূল আবহাওয়ার চলতি বছর গাইবান্ধায় কচুরমুখীর আশানুরূপ ফলন পেয়েছেন কৃষক। এবার রোগবালাই এবং পোকার আক্রমণও ছিল কম। ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত বাজার দর না পাওয়ায় কচুরমুখীর আবাদে খুশি হতে পারছেন না চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আলমকসুদের রিপোর্ট। জেলার এবার ৭ উপজেলার অনেক এলাকাতেই কচুরমুখীর চাষ হয়েছে। এর মধ্যে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয়েছে। মার্চ এপ্রিলে জমিতে কচুরমুখী চাষ করা হলেও জুলাই মাস থেকে ফলন উঠানো শুরু হয়। কাঙ্ক্ষিত বাজার দর না পাওয়ায় লাভের মুখ দেখছেন না চাষিরা। এটা টিএসসি বর্ডার দেওয়া লাগে, এই যে গোবর সার দেওয়া লাগে, আবার ওদের বিষ মারা লাগে, পোকা লাগে গাছে। স্বাভাবিক সার অন্যান্য কচু যা দেয় এটা তাই ব্যবহার করছি, কিন্তু কচুটা আগাম হয় জন্য দামটা একটু ভালো পাওয়া যায়। বর্তমানে বীজ, সার সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এই আবাদে খরচ বেড়েছে। মুখী কচুর বাজারটা বর্তমানে 800 থেকে 1000 টাকা আজকে পাইকারি গেল, হচ্ছে বৃষ্টির কারণে একটু আমদানি কম। হ্যাঁ, খুচরো বিক্রি ধরেন আপনার 30 থেকে 35 টাকা। উৎপাদনের শুরুতেই বাজারে প্রতি মন কচু 2500 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা দরে। থেকে 1400-1600 এরকম ছিল, এখন একবারে 700-800 টাকা আচ্ছা বাজার। এই 120 টাকা মন বাসা তোলা করে মহিলা মানুষ 800 টাকা, পুরুষ মানুষ 500-600 টাকা দাম। চাষিদের প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার পাশাপাশি জমি থেকে পর্যায়ক্রমে কচু উঠানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসের যত কর্মকর্তা কর্মচারী এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সহ যারা আছেন তারা দিনকে দিন কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এবং মুখী কচু যে রোগ বালাই হয় সে সম্পর্কে তাদেরকে সাজেশন দিচ্ছে। উন্নত জাত সম্প্রসারণ, সার ও বীজ সহায়তার পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করলে কচুরমুখীর চাষ আগামীতে আরও বৃদ্ধি পাবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই ফেনীর বিভিন্ন নদ নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট সহ জনপদ। দাগনভূঞা উপজেলার মোমারিজপুর জরবাপুকুর সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে 30,000 মানুষ। ফেনী সংবাদদাতা তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গত বছর ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে ভেঙে যায় ফেনীর মুছাপুর রেগুলেটর। এরপর থেকেই জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে জমির ফসল। তীব্র নদী ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, স্কুল, মসজিদ ও রাস্তাঘাট।
বেকের বাজার থেকে জরবাপুকুর সড়ক ভেঙে বন্ধ হয়ে গেছে হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তা। এই গ্রামের অনেক ছেলে মেয়ে নিয়মিত স্কুল কলেজে যেতে পারছে না, বাড়িঘর সব ভেঙে বিলীন হয়ে যেতেছে। অসুস্থ রোগী এবং কি ডেলিভারি রোগী দ্রুত সময়ের ভিত্তিতে হাসপাতালে পৌঁছানোর মতো কোনো রাস্তা নাই। যথাযথ মেরামত করা যায়, আমার মনে হয় আমরা এটা থেকে স্থায়ী একটা সমাধান পাবো। দৃশ্যমান কোনো কাজের অগ্রগতি না দেখাতে পারে আমরা ফেনী নোয়াখালী সড়ক অবরোধ করতে বাধ্য হব। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইমার্জেন্সি বেসিসে মোহাম্মদপুরের কাজটা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। অতি দ্রুত আমরা ইমার্জেন্সি বেসিসে দক্ষিণ মোহাম্মদপুরের কাজটা শুরু করতে পারবো। জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বেকের বাজার জরবাপুকুরের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 9 পয়েন্ট কমে ৫,৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 400টি কোম্পানির 1037 কোটি 53 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 61 কোটি 68 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 164টির, কমেছে 164টির এবং অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরও যা থাকছে: উপজেলায় স্টেডিয়াম নির্মাণ খরচ 53 লাখ থেকে বেড়ে বর্তমান সরকারের আমলে 14 কোটি টাকা, কারণ জানালো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ খরচ 53 লাখ টাকা থেকে বেড়ে অন্তর্বর্তী সরকারের আমলে 14 কোটি টাকা হওয়ার কারণ ব্যাখ্যা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জমি অধিগ্রহণ, অবকাঠামোর পরিসর বৃদ্ধি, সীমানা প্রাচীর নির্মাণ, ড্রেনেজ সিস্টেম সংযোজন, গ্যালারি নির্মাণ, সোলার প্যানেল নির্মাণ এবং রেড শিডিউল পরিবর্তনের জন্য এই খরচ বেড়েছে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রকল্পের নাম ছিল উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। নাম পরিবর্তন করে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প করে অন্তর্বর্তী সরকার। এই প্রকল্পের আওতায় 201টি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হবে। প্রতিটি স্টেডিয়ামের নির্মাণ ব্যয় আগে ধরা হয়েছিল 53 লাখ টাকা। বর্তমান সরকার তা 26 গুণ বাড়িয়ে করে 14 কোটি টাকা। সম্প্রতি একনেকে এই ব্যয় অনুমোদন হয়েছে। খরচ এত বাড়ল কেন তার ব্যাখ্যা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইমপ্রুভ করার জন্য সকলের কাছ থেকে আসলো যে এখানে গ্যালারি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, সেখানে গ্রিন মাঠ থাকতে হবে এবং এর সাথে প্যাভিলিয়ন যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে। এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি। নতুন এইসব স্টেডিয়ামে থাকবে নারী ও শিশুদের জন্য আলাদা গ্যালারি। মেয়েরা এবং শিশুরা অন্য মানুষের সাথে একটু নিরাপদ দূরত্বে থাকতে পারে। মহিলা এবং শিশুদেরও কিন্তু এখন পার্টিসিপেশন সব ক্ষেত্রে বেড়েছে। এই প্রেক্ষাপটে শুধুমাত্র 1000 একটা মাঠে যদি আমরা 3 একর জায়গার মধ্যে শুধু 1000 জনের একটা গ্যালারি করেছি, আর তাদের একটা সেফ জোন হিসাবে সেটাকে ট্রিট করার জন্য। জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম ব্যবহারের নতুন নীতিমালা করা হচ্ছে বলে জানান যুব ও ক্রীড়া সচিব। স্টেডিয়াম কোন পদ্ধতিতে পরিচালিত হবে, ভাড়া থাকবে নাকি থাকবে না, সে বিষয়ে এই নীতিমালায় নির্দেশনা দেওয়া হবে। জি, ধন্যবাদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সংরক্ষণে 7 দফা দাবিতে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌশলী ইমাম উদ্দিন। তারা জানান 1978 সাল থেকেই প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীরা উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীতে পদোন্নতির ক্ষেত্রে 33% পদ সংরক্ষিত। এছাড়াও সরকারি চাকুরি
ক্যাটাগরি বিধি 10ম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত। এই বিষয়গুলো মীমাংসিত হলেও কেউ জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করার প্রতিবাদে বুধবার মানববন্ধন ও সোমবার স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে ডিপ্লোমা প্রকৌশলীরা। 30 আগস্ট বাংলাদেশ বিল বোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি অনুষ্ঠান হয়েছে। রাজধানীর একটি হোটেলে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য ফোরাম আয়োজিত হাজীর রাশেদ আবুল হোসেন পরিষদের প্যানেলে পরিচিতি অনুষ্ঠানে বক্তৃতা করেন সভাপতি প্রার্থী মোহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক প্রার্থী আবুল হোসেন খান, দপ্তর সম্পাদক প্রার্থী শেখ মোহাম্মদ আরিফ, কার্যকরী সদস্য প্রার্থী আসিফ খান বাবলু এবং অন্যরা। সময় হলো আবার কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। সিলেটের উৎমাছড়া এলাকা থেকে 2 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি। দুপুরে বিজিবির 48 ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজবুল হকের নেতৃত্বে আদর্শ গ্রামে অভিযান চালিয়ে পাথর জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সাদা পাথরের পার্শ্ববর্তী উৎমাছড়া এলাকা থেকে এই পাথরগুলো লুট করে বিক্রির জন্য রেখেছিল পাথর খেকো চক্রের সদস্যরা। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেছেন, একটি কুচক্রী মহল চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তত্ত্বাবধায়ক কমিটি বাতিল করে বর্তমান কমিটিকে পুনর্বহালের দাবি জানানো হয়। ডায়াবেটিক সমিতির সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। কারিগরি শিক্ষার জনপ্রিয়তা ও ভর্তির হার বাড়ানোর লক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। নরসিংদীর মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হল রুমে অ্যাসেট প্রকল্পের সহযোগিতায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহারঞ্জন দাস এবং অন্যরা। এ সময় আলোচকরা বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। জানাবো খেলার খবর। জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামির জামিনে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা। আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ। কোন রাজনৈতিক দলের বক্তব্যে গণতান্ত্রিক শক্তিগুলোর দূরত্বে ফ্যাসিস্টদের পুনর্বাসন সহজ হবে বললেন তারেক রহমান। রাজনীতির গুণগত পরিবর্তনের আহ্বান। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় ৭১-এর 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র ও অস্থায়ী সরকার গঠনের কথা উল্লেখ নেই, প্রতিক্রিয়ায় জানালো বিএনপি। উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে মোট ৬৫৮টি ফর্ম বিতরণ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রিটার্নিং কর্মকর্তার ঘোষণা। এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী তৈরির প্রত্যয়। রোপণ করা বৃক্ষে প্রাণ ফিরেছে নেত্রকোনায়। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।